কাহিনী শুরু হয় একটি জনমানবহীন ও নিঝুম রাস্তা দিয়ে, যেখানে একটি গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছিল। গাড়িতে জ্যাক এবং তার রূপবতী প্রেমিকা এমিলি বসেছিল। সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাওয়ার ছিল। আমাদের এই কাহিনীর নায়ক জ্যাক কোথাও থেকে শুনেছিল যে সেই ভয়াবহ এবং নিঝুম বনের মাঝে একটি অত্যন্ত সুন্দর ও রহস্যময় জায়গা লুকিয়ে আছে, যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে। ব্যাস, তারপর আর কি, সে কোনো দেরি না করে নিজের রূপবতী প্রেমিকা এমিলিকে সেই অজানা জায়গায় ঘুরিয়ে আনার জন্য নিজের গাড়িতে নিয়ে বেরিয়ে পড়লো। জ্যাকের মাথায় অন্য একটি বড় পরিকল্পনাও চলছিল। সে ঠিক করে রেখেছিল যে সেখানে পৌঁছানোর পর সে সেই নিঝুম মাঠের বুকে হাঁটু গেড়ে বসে এমিলিকে বিয়ের জন্য প্রস্তাব দেবে। তার পুরো বিশ্বাস ছিল যে এটি এমন একটি রোমান্টিক ও স্মরণীয় সফর হতে চলেছে যা তারা দুজনের জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই ভুলতে পারবে না। কিন্তু তখনই এমন কিছু ঘটলো যা জ্যাকের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। যেমন যেমন রাস্তার দৃশ্য আরো বেশি নিঝুম, ভয়াবহ এবং জনমানবহীন হতে লাগলো, আচমকা তাদের গাড়ির জিপিএস নেভিগেশনের সিগন্যাল পুরোপুরি গায়েব হয়ে গেল। সিগন্যাল চলে যেতেই জ্যাক ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে নিজের গাড়িতে একটি জোরে ঝটকা দিয়ে রাস্তার মাঝেই থামিয়ে দিল। সে তখনই নিজের সিট থেকে নিচে নামলো এবং চারদিকে ঘুরে দিক পরীক্ষা করতে লাগলো, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কোথায় চলে এসেছে। তার দৃষ্টি যতদূর যাচ্ছিল সে চারদিকে শুধু এবং শুধুমাত্র ভয়াবহ জনমানবহীন শুকনো মাঠ আর নিস্তব্ধতাই দেখতে পাচ্ছিল। রাস্তা পুরোপুরি হারিয়ে ফেলার কারণে জ্যাকের ভালো মেজাজ আচমকা একদম খারাপ হয়ে গেল এবং সে ভেতর ভেতর ভীষণভাবে খিটখিটে হয়ে উঠল। সে এই বিপদের সময় এমিলির সামনে কোনো ফালতু বাহানা বানাতে চাইছিল না এবং নিজের ভুলও স্বীকার করতে চাইছিল না। তখনই আচমকা তার পায়ের কাছে একটি সাপ হেলে দুলে চলে এলো। রাগে পাগল জ্যাক নিজের ক্ষোভ ঝাড়ার জন্য কোনো কিছু না ভেবেই সেই সাপটিকে একটি জোরে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল এবং তাকে আবারও ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। যদিও জ্যাক আগে থেকেই অনেক বেশি পেরেশান ছিল, তবুও সে নিজের রাগকে এতটাই বাড়তে দেয়নি যাতে সে সেই নিষ্পাপ সাপটির প্রাণ কেড়ে নেয়। এই হট্টগোল এবং লাথি মারার শব্দে গাড়ির সিটে শান্তিতে ঘুমাতে থাকা তার প্রেমিকা এমিলির চোখ আচমকা খুলে গেল। সে ধড়ফড় করে উঠে বসলো এবং নিজের গাড়ির কাচ দিয়ে বাইরে ছড়িয়ে থাকা সেই ভয়াবহ অজানা দৃশ্য দেখে অবাক হয়ে তাকাতে লাগলো। গাড়ি থামতেই এমিলি পুরোপুরি দ্বিধায় পড়ে গেল। সে একদমই বুঝতে পারছিল না যে তার বয়ফ্রেন্ড জ্যাক এই বিপজ্জনক এবং নিঝুম জায়গায় নিজের গাড়ি কেন পার করছে। সে যখন জানালা দিয়ে বাইরে দেখলো তখন সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ উপস্থিত ছিল না। এই ভয়াবহ নিস্তব্ধতা দেখে সে অনেক বেশি ঘাবড়ে গেল এবং ভেতর থেকে পেরেশান হতে লাগলো। সে তখনই জ্যাককে বলল যে তাদের এই মুহূর্তেই এই জনমানবহীন জায়গা ছেড়ে ফিরিয়ে শহরে চলে যাওয়া উচিত। কিন্তু জ্যাক নিজের সেই রোমান্টিক প্রস্তাবের পরিকল্পনাকে এত সহজে বরবাদ হতে দিতে চাইছিল না যা সে এতদিন ধরে ভেবে রেখেছিল। সে তাড়াহুড়ো করে নিজের প্রেমিকাকে মানাতে এবং বোঝাতে শুরু করলো। জ্যাক সান্ত্বনা দিয়ে বলল যে আগের জিপিএস নেভিগেশনের তথ্য অনুযায়ী তারা সেই রহস্যময় পর্যটন কেন্দ্রের একদম কাছাকাছি পৌঁছে গেছে। ব্যাস, সামনে দেখতে পাওয়া এই ছোট পাহাড়টি পার করতে হবে এবং তারপরেই সেখানে এমন সুন্দর ও অনন্য দৃশ্য দেখতে পাওয়া যাবে যা তারা তাদের পুরো জীবনে কখনো দেখেনি। এমিলি, যে স্বভাবগতভাবে কিছুটা ভীতু ছিল, জ্যাকের এই মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেল এবং এক পলকের জন্য তার মনেও সেই গোপন জায়গাটি দেখার লোভ জেগে উঠল। তারপর আর কি, দুজনে নিজের গাড়ি থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বের করলো, সেগুলো প্যাক করলো এবং সেই পাহাড়ের চূড়ার দিকে নিজেদের পা বাড়ালো। এটি তাদের জীবনে প্রথমবার ছিল যখন তারা বড় এবং নিরাপদ শহরের চাকচিক্য থেকে এত দূরে কোনো অজানা জনমানবহীন জায়গায় পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে জ্যাক বুদ্ধিমত্তা দেখিয়ে নিজের সাথে একটি বন্য পরিবেশে বেঁচে থাকার নির্দেশিকা বইও নিয়ে এসেছিল। সে রাস্তা জুড়ে সেই বইটিকে খুব মনোযোগ দিয়ে পড়তে পড়তে চলছিল, যাতে যদি কোনো বিপদ আসে তবে সে নিজের এবং নিজের প্রেমিকার প্রাণ বাঁচাতে পারে। হয়তো সেই বইটি সত্যি কোনো নাজুক মুহূর্তে তাদের প্রাণ বাঁচিয়েও দিত, কিন্তু আফসোস যে তারা এই সফরের শুরুতেই এমন একটি প্রাণঘাতী ও ভয়াবহ ভুল করে ফেলেছিল যার আন্দাজও তাদের ছিল না। সেই বুনো পাহাড়টি দূর থেকে দেখতে তো খুব ছোট এবং সোজা মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে সেটি তাদের ভাবনা ও দৃষ্টির সীমানা থেকে কোথাও অনেক বেশি দূরে ছিল। তারা দুজনে অনবরত সামনের দিকে চলতে থাকলো এবং চলতে চলতে দুপুর থেকে সূর্য ডোবার সময় হয়ে এলো, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছানোর রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আর এর থেকেও বেশি খারাপ বিষয় তো এটি ছিল যে তারা দুজনে গাড়ি থেকে খুব তাড়াহুড়োর মধ্যে বের হয়েছিল, যার কারণে তাদের কাছে খাওয়া দাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র এবং পানি খুবই কম ছিল। দেখতে দেখতে এখন তাদের কাছে এই তপ্ত রাস্তায় বেঁচে থাকার জন্য শুধুমাত্র অর্ধেক বোতল পানি অবশিষ্ট ছিল। ভাগ্যবশত এত কঠিন এবং ধকল দেওয়া চড়াই পার করার পর শেষ পর্যন্ত তারা দুজনে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছেই গেল। কিন্তু যেমনই জ্যাক সেই পাহাড়ের সবচেয়ে উঁচু অংশে গিয়ে দাঁড়ালো এবং নিজের দৃষ্টি তুলে সামনে দেখলো, তখন ওখানকার দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল এবং তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সেই পাহাড়ের পেছনের অংশটিও পুরোপুরি শুকনো, বন্ধা এবং জনমানবহীন ছিল। সেখানে কোনো পর্যটন কেন্দ্রের নাম নিশানা তো দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ
মানুষের আনাগোনার কোনো নাম পর্যন্ত ছিল না। এমিলি নিজের সামনের এমন ভয়াবহ এবং উজাড় দৃশ্য দেখে পুরোপুরি হতাশ হয়ে গেল। এখন সে এক কদমও সামনের দিকে এগোতে চাইছিল না। সে ভয় এবং রাগে জ্যাককে পরিষ্কার বলে দিল যে তারা এই মুহূর্তেই ফিরিয়ে নিজেদের গাড়ির পার্কিং এর জায়গায় চলে যাবে। কিন্তু বিপদ এটি ছিল যে সেই সময় পর্যন্ত আকাশে পুরোপুরি অন্ধকার নেমে এসেছিল। তারা রাতের নিস্তব্ধতায় রাস্তা এবং দিক একদমই দেখতে পাচ্ছিল না এবং তারা ব্যাস একটি আবছা অনুমানের সাহারা নিয়ে সামনের রাস্তা খোঁজার চেষ্টা করতে লাগলো। না জানি এভাবে পথ হারিয়ে তাদের কতটা সময় কেটে গেল। তখনই তাদের সামনে একটি অত্যন্ত ভয়াবহ এবং হতাশ করে দেওয়া দৃশ্য এলো। তারা রাস্তা হারিয়ে ফিরিয়ে ঘুরে ফিরে সেই পাহাড়ের চূড়াতেই পৌঁছে গিয়েছিল যেখান থেকে তারা হাঁটা শুরু করেছিল। এটি দেখে জ্যাক এক পলকের জন্য একদম অবশ এবং স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে যখন সে বন্য পরিবেশে বেঁচে থাকার বইটিকে এত মনোযোগ দিয়ে পড়েছিল তাহলে আসল সময় সেটি এত বেকার এবং ব্যর্থ কিভাবে প্রমাণিত হয়ে গেল। এখন গিয়ে তার নিজের এই বোকামি এবং উদাসীনতার জন্য গভীর অনুশোচনা হতে লাগলো। কিন্তু এখন তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। তাদের রাত কাটানোর জন্য সেই জায়গাতেই থামতে হলো যাতে সকালের আলো ফুটলে তারা বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে পারে। কিন্তু পরের দিন সকালে যখন জ্যাকের চোখ খুলল তখন তার মনে হলো যে খুব খারাপ কিছু ঘটে গেছে। সে তখনই নিজের বেল্ট খুলল এবং নিচে পরীক্ষা করতেই তার হোশ উড়ে গেল। রাতে ঘুমানোর সময় একটি বিষাক্ত বিচ্ছু তাকে চুপিসারে কামড়ে দিয়েছিল। বিষ ছড়িয়ে পড়ার কারণে জ্যাকের অবস্থা খারাপ হতে লাগলো এবং এখন অসহায় এমিলিকে তাকে শক্তভাবে সামলাতে এবং সাহারা দিতে হলো যাতে সে এই প্রাণঘাতী জনমানবহীন জায়গা থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে পারে। কিন্তু সেই একদম সুনিবিড় ও নিঝুম বনে চারদিকের দৃশ্য একই রকম ছিল। তারা ভালা দিক কিভাবে অনুমান করত? নিজেদের মধ্যে অনেক তর্ক এবং কথাবার্তা বলার পর তাদের কাছে কোনো আর রাস্তা বেঁচে ছিল না। সেজন্য তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য যে কোনো একটি দিক বেছে নিল এবং সেই দিকেই সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু না জানি তাদের সেই তপ্ত রোদে পথ হারাতে হারাতে কতটা সময় কেটে গেল। তারা দূর দূরান্ত পর্যন্ত নিজেদের গাড়ির কোনো নাম নিশানা দেখতে পেল না। যেমন যেমন সময় বয়ে গেল আকাশে আরো একবার কালো অন্ধকার ছেয়ে যেতে লাগলো। নিজের এই বোকামির কারণে জ্যাকের মাথায় নিজের প্রতি ঘৃণা, রাগ এবং অনুশোচনা নিজের চরমে পৌঁছে গিয়েছিল। অবশেষে জ্যাক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল এবং সে ওখানেই মাটিতে বসে পড়ল। সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটিকে সাজিয়ে রাখার জন্য একটি অত্যন্ত রোমান্টিক প্রপোজাল প্ল্যান করে এনেছিল। কিন্তু ভাগ্য দেখো যে আজ তারা দুজনে এই ভয়াবহ জনমানবহীন জায়গায় মৃত্যুর জালে ফেঁসেছিল। ভাগ্যবশত এত বড় বিপদে থাকার পরেও তার প্রেমিকা এমিলি তার উপর কোনো রাগ করলো না এবং তাকে বেশি দোষও দিল না। তারা দুজনে চুপচাপ এক জায়গায় বসে গেল এবং এই বিষয়ের চিন্তা করতে লাগলো যে তারা কি কখনো এই নরক থেকে জীবিত বাইরে বের হতেও পারবে কিনা। কিন্তু গত 2 দিনের দৌড়ঝাঁপ, বিচ্ছুর বিষের যন্ত্রণা এবং এই ভয়াবহ মানসিক চাপের কারণে তারা পুরোপুরি ক্লান্ত হয়ে চুরমার হয়ে গিয়েছিল এবং শীঘ্রই দুজনে গভীর ঘুমের কোলে ঢলে পড়ল। কিন্তু তাদের আন্দাজও ছিল না যে একটি এর থেকেও বড় এবং খৌফনাক সংকট সামনে তাদের অপেক্ষা করছিল। পরের দিন সকালে যখন জ্যাকের চোখ খুলল এবং সে নিজের সেই বেহুশ অবস্থার মতো গভীর ঘুম থেকে বাইরে এলো তখন সে দেখলো যে তার প্রেমিকা এমিলির মধ্যে কোনো নড়াচড়া হচ্ছিল না। সে একদম বেজান হয়ে পড়েছিল। সে ঘাবড়ে গিয়ে তখনই তার কাছে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো যে কি হয়েছে। সে পাগলের মতো বেশ কিছুক্ষণ ধরে তার নাম ধরে ডাকতে থাকলো কিন্তু এমিলির তরফ থেকে কোনো জবাব এলো না। সে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই আচমকা আসা খৌফনাক মোড় জ্যাককে পুরোপুরি বিবশ এবং লাচার করে দিল। সে ধরফর করে তখনই নিজের প্রেমিকাকে নিজের কোলে তুলে নিল। স্বস্তির কথা ব্যাস এতটুকুই ছিল যে এমিলির শ্বাস প্রশ্বাস খুবই ধীর হলেও এখনো চলছিল। জ্যাক তখনই নিজের প্রেমিকাকে নিজের কাঁধে তুলে নিল। সে নিজের সাথে ওয়াদা করলো যে যা হয়ে যাক না কেন সে নিজের এমিলিকে এই জনমানবহীন মৃত্যুর কূপ থেকে জীবিত বাইরে বের করেই দম নেবে। কিন্তু সত্যি তো এটি ছিল যে সে গত 2 দিন ধরে এক পলকের জন্য ঘুমায়নি এবং তার শরীরে ছড়িয়ে পড়া বিচ্ছুর সেই মারাত্মক বিষ এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। সে ভেতর থেকে এই কদর দুর্বল হয়ে পড়েছিল যে কাঁধে বোঝা নিয়ে সে এখনো কিছু কদমই সামনের দিকে এগোচ্ছিল যে তার পুরো শক্তি জবাব দিয়ে দিল। তার পা পুরোপুরি টলে গেল এবং তারা দুজনে সেই জ্বলন্ত তপ্ত বালুর ওপর খুব জোরে নিচে পড়ে গেল। জ্যাক মনে মনে ব্যাস এটাই আশা করছিল যে কাশ এই ভয়াবহ বিপদে কোনো ফেরেশতা এসে তাদের সাহায্য করে দিত। কিন্তু এই সুনিবিড় ও খৌফনাক জনমানবহীন জায়গায় দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ উপস্থিত ছিল না। এখন সে ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই মৃত্যুর জাল থেকে বের হওয়ার জন্য তাকে যা কিছু করতে হবে শুধুমাত্র নিজের দমেই করতে হবে। জ্যাক আরও একবার নিজের বেঁচে থাকা পুরো শক্তিসজ্জা করলো এবং বেহুশ এমিলিকে নিজের কোলে তুলে নিল। সে খুবই কষ্টের সাথে টলতে টলতে এক এক কদম সামনের দিকে বাড়াতে লাগলো। এই সময় আকাশ থেকে সূর্য আগুন উগরাচ্ছিল এবং ওখানে বয়ে চলা বাতাসেও তপ্ত গরম লুয়ের ঝাপটা চলছিল, যার কারণে শ্বাস নেওয়াও ভারী হয়ে উঠছিল। জ্যাকের শরীরের পুরো শক্তি আগেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার মনে নিজের
নিজের প্রেমিকাকে যে কোনো মূল্যে জীবিত বাঁচানোর যে একটি পাগলপন এবং জুনুন ছিল ব্যাস, সেই জিদের সাহারায় সে এই নরকে অনবরত পা টেনে টেনে চলছিল। তা সে নিজের জানের শেষ বাজি কেন না লাগাতে হোক, সে এমিলির বেজান শরীরকে গুটিয়ে এই খামোশ মৃত্যুর জনমানবহীন জায়গা থেকে আজাদ করিয়েই ছাড়বে। না জানি এই তপ্ত রোদে ছটফট করতে এবং পথ হারাতে তাদের কতটা সময় কেটে গেল, কিন্তু তখনই চলতে চলতে তারা একটি সামান্য নিচু অংশের পাহাড়ের কাছে পৌঁছালো। এখানকার মাটিতে একটি অদ্ভুত ধরনের এবং অত্যন্ত দুর্লভ আর্দ্রতা অনুভব হচ্ছিল, যা দেখে মনে হলো যে অস্থায়ীভাবে থামার এবং নিজেকে সামলানোর জন্য এই জায়গাটি অন্য জায়গাগুলোর থেকে কিছুটা ভালো হতে পারে। জ্যাক খুবই সাবধানতার সাথে এমিলিকে নিচে মাটিতে শোয়ালো এবং নিজে পাগলের মতো ছুটে পাশের বালুময় জমিতে চলে গেল। সে একটি পলকও না হারিয়ে নিজের দুটি হাত দিয়ে বন্য পশুর মতো বালুকে নিচের দিকে গভীর গর্তে খুঁড়তে লাগলো। তার আশা ছিল যে হয়তো এই আর্দ্রতার নিচে তাদের পানের জন্য 2 ফোঁটা পানি পেয়ে যাবে, কিন্তু আফসোস তার কপাল এখানেও তার সাথ ছেড়ে দিল। সেই বালুর গভীরতায় আর্দ্রতার একটি কণা পর্যন্ত উপস্থিত ছিল না। জ্যাক এই গভীর ব্যর্থতায় ভেতর থেকে একদম ভেঙে পড়ল এবং হতাশ হয়ে গেল। কিন্তু এই বিবশতার মাঝে সে এই তেতো বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কিছু করতে পারত না। ঠিক সেই মুহূর্তে যখন জ্যাক পুরোপুরি হতাশ হয়ে মৃত্যুর সামনে হার মেনে নিয়েছিল, আচমকা নিস্তব্ধতাকে চিরে আকাশ থেকে একটি ভারী বজ্রপাতের আওয়াজ গুঞ্জরিত হলো। সে নিজের পুরো শক্তি লাগিয়ে কোনোভাবে হাঁটুর ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালো এবং পাগলের মতো নিজের দৃষ্টি চারদিকে ঘোরাতে লাগলো। যখন সে টলতে টলতে নিজের মাথা তুলে ওপরে দেখলো, তখন নীল আকাশকে চিরে একটি বড় উড়োজাহাজ ওখান থেকে যাচ্ছিল। আকাশে উড়তে থাকা সেই জাহাজটিকে দেখে জ্যাকের ভেতরে আসার একটি নতুন কিরণ জেগে উঠল এবং সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। সে একটি পলকও না হারিয়ে তাড়াহুড়ো করে নিজের গা থেকে শার্ট খুলল এবং সেটিকে বাতাসে পাগলের মতো ওড়াতে ওড়াতে আকাশের দিকে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু আফসোস তার ভাগ্য খারাপ ছিল, সেই উড়োজাহাজ ওখানে একদমই থামলো না এবং সোজা সামনে উড়ে গেল। যে আশা এইমাত্র জেগেছিল সেটি পলকের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। জ্যাক গভীর কষ্ট এবং হতাশার খাদে ডুবেই যাচ্ছিল যে আচমকা তার মাথায় একটি নতুন বুদ্ধি এলো। সে তখনই চারদিকে নিজের দৃষ্টি ঘোরালো এবং তার এই বিপদ থেকে বের হওয়ার একটি রাস্তা মাথায় খেলে গেল। সে সময় না হারিয়ে সেই তপ্ত বালুর ওপর এদিক ওদিক খুঁজতে লাগলো এবং ওখানে ছড়িয়ে থাকা সাদা পাথরগুলোকে এক এক করে জড়ো করতে লাগলো। তারপর সে সেই সাদা পাথরগুলোর সাহায্যে মাটিতে একটি অনেক বড় রেস্কিউ এসওএস অর্থাৎ সাহায্যের নিশানা বানিয়ে দিল। সে মনে মনে আশা করছিল যে যদি সেই জাহাজ ফিরিয়ে আসে বা কোনো অন্য বিমান ওখান থেকে যায়, তবে তাকে এই জনমানবহীন জায়গায় কারো জীবিত থাকার সিগন্যাল মিলতে পারে। এই সারা কাজ শেষ করার ঠিক পরে জ্যাকের আচমকা খুব জোরে ইউরিন অর্থাৎ প্রস্রাব করার প্রয়োজন অনুভব হলো। তখনই এই ভয়াবহ এবং লাচার করে দেওয়া পরিস্থিতিতে আচমকা তার বুদ্ধির বাতি জ্বলল এবং তার উপলব্ধি হলো যে এই মরুভূমির প্রাণঘাতী অবস্থায় বেঁচে থাকার জন্য ইউরিন ও পানির একটি অত্যন্ত প্রয়োজনীয় উপায় হয়ে উঠতে পারে। কিন্তু বিপদ এটি ছিল যে সে এখন তাড়াহুড়ো করে ওখান থেকে বের হয়েছিল এবং পানির একমাত্র কাপ ওখানেই ফেলে এসেছিল যেখানে সকালে তার চোখ খুলেছিল। নিজেকে আবারও পথ হারানো থেকে বাঁচানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে একটি মজবুত শুকনো ডাল খুঁজল। সে নিজের স্মৃতির সাহারায় সেই দিকেই ফিরিয়ে চলতে লাগলো এবং বালুর ওপর সেই ডাল দিয়ে একটি পরিষ্কার নিশানা বানাতে গেল যাতে সে না হারিয়ে ফিরিয়ে আসতে পারে। যেমনই জ্যাক ওখান থেকে সামনে বাড়লো, মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকা তার প্রেমিকা এমিলির চোখ খুলে গেল এবং সে নিজের সেই বেহুশ অবস্থা থেকে বাইরে এলো। এই সময় সে নিজের পুরো শরীরে খুব তীব্র ব্যথা এবং আড়ষ্টতা অনুভব করছিল। বিশেষ করে তার কাঁধে এমন অনুভব হচ্ছিল যেন কোনো সূচালো কাঁটা ফুটছে, যেন কেউ একসাথে হাজারো সুই ফুটিয়ে দিয়েছে। সে পুরো হিম্মত জুটিয়ে নিজের শার্টকে ঢিলে করলো এবং নিজের কাঁধ পরীক্ষা করলো। সে ওখানে একটি লাল রঙের কামড়ের দাগ দেখতে পেল। এখন পরিষ্কার হয়ে গিয়েছিল যে কাল রাতে ঘুমানোর সময় তাকেও কোনো অত্যন্ত বিষাক্ত পোকা কামড়ে দিয়েছিল। এই অসহ্য এবং ভয়াবহ ব্যথার কারণে এমিলি নিজের চোখের জলকে আটকে রাখতে পারলো না এবং সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু এই খৌফনাক পরিবেশে বেঁচে থাকার তার ইচ্ছা শক্তি তাকে ভেতর থেকে ধরস দিল এবং সে নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হওয়ার জন্য বাধ্য করলো যাতে সে এই বিপদের মুখোমুখি হতে পারে। এমিলির শরীর সেই বিষাক্ত বুনো পোকার কামড়ের কারণে এখনো পর্যন্ত একদমই ঠিক হয়নি। তার পুরো শরীরে অসহ্য ব্যথা ছিল, যার কারণে সে লাচার হয়ে ওখানেই এক জায়গায় চুপচাপ বসে গেল এবং ব্যাস মনে মনে জ্যাকের সহি সালামত ফিরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো। কিন্তু এরই মধ্যে আচমকা সেই নিস্তব্ধতাকে চিরে কিছু খৌফনাক বুনো নেকড়ের কাঁদার আওয়াজ তার কানে এলো। সেই ভয়াবহ আওয়াজ শুনতেই এমিলি পলকের মধ্যে ভীষণভাবে ঘাবড়ে গেল এবং ভয়ের চোটে কাঁপতে লাগলো। সে সেই সুনিবিড় জনমানবহীন জায়গায় পাগলের মতো জোরে জোরে নিজের বয়ফ্রেন্ড জ্যাকের নাম ধরে ডাকতে লাগলো এবং নিজের সেই অসুস্থ ও অত্যন্ত দুর্বল শরীরকে কোনোভাবে টেনে হিঁচড়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলো। যদিও সে সামনে এখনো কোনো বুনো নেকড়ে সরাসরি দেখতে পায়নি, কিন্তু সেই নেকড়েদের গর্জন এবং চিৎকারের আওয়াজ সময়ের সাথে
সাথে তার আরও বেশি কাছে চলে আসছিল। এখন এমিলি নিজের ভেতরের ভয়কে আর বেশি চেপে রাখতে পারল না। নিজের যান বাঁচানোর সহজাত প্রবৃত্তির কারণে সে কিছু না ভেবেই সেখান থেকে দৌড়াতে লাগলো। সে পেছনে না তাকিয়ে সেই বালুময় জমিতে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকলো যখন না তার কানে নেকড়েদের ডরাবনা কাঁদার আওয়াজ আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল, এবং তখনই আচমকা দৌড়াতে দৌড়াতে অন্ধকারে তার পা টলে গেল এবং সে মাটির একটি গভীর গর্তে নিচে গিয়ে পড়ল। সেই রাত এমিলির জন্য কোনো নরকের থেকে কম ছিল না। সে অত্যন্ত কষ্ট এবং ক্ষোভে সেই রাত কাটালো। পরের দিন সকাল যখন হলো তখন তার অবস্থা আগের থেকেও বেশি খারাপ এবং নাজুক হয়ে গিয়েছিল। তার মুখের রং পুরোপুরি উড়ে গিয়েছিল এবং তার ওপর রক্তের একটি কণা পর্যন্ত দেখা যাচ্ছিল না। এছাড়া গত 3 দিন ধরে সে পানির একটি ফোঁটাও পান করেনি, যার কারণে তার ঠোঁট একদম শুকিয়ে গিয়েছিল এবং সেগুলোতে গভীর ক্ষত ও ফাটল ধরে গিয়েছিল। এমিলি কোনোভাবে নিজের বেঁচে থাকা হিম্মত গুটালো, ওঠার ব্যর্থ চেষ্টা করলো এবং নিজেকে সামলানোর জন্য নিজের সামনে উপস্থিত একটি বুনো গাছের গুঁড়িকে কষে ধরে নিল। সে এত খারাপ অবস্থাতেও নিজের জীবন থেকে হার মানতে প্রস্তুত ছিল না। পানির অত্যন্ত ব্যাকুলতা এবং আশায় সে সেই গাছের একটি ছোট ডাল ভেঙে নিল এবং সেটিকে নিজের মুখে পুরে নিল। সে সেই শুকনো কাঠ চিবিয়ে সেটি থেকে কিছুটা আর্দ্রতা বা রস বের করার খুব চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ চিবানোর পরেও সেটি থেকে পানির একটি ফোঁটাও বের হলো না। এই ব্যর্থতার সাথেই তার বেঁচে থাকা শেষ আশাটুকুও পলকের মধ্যে ভেঙে গেল। সে পুরোপুরি হতাশ হয়ে সেই তপ্ত বালুর ওপর নিথর হয়ে পড়ে রইল এবং তার মনে একটি অত্যন্ত ডরাবনা খেয়াল আসতে লাগলো যে হয়তো এখন তার অন্তিম সময় চলে এসেছে এবং সে সত্যি এই অসীম ও খৌফনাক জনমানবহীন জায়গায় সব সময়ের জন্য দাফন হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন সে নিজের জীবন থেকে পুরোপুরি মায়ুস হয়ে মৃত্যুর অপেক্ষা করছিল, আচমকা তার পায়ের কাছে একটি অদ্ভুত ধরনের খসখসানি আওয়াজ এলো। সে তখনই নিজের ভারী দৃষ্টি নিচে ঘোরালো, তো সেখানে কিছু অত্যন্ত বিপজ্জনক এবং বিষাক্ত পিঁপড়ে হেঁটে যাচ্ছিল। এই শেষ দৃশ্য দেখে এমিলি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লো এবং বেদম হয়ে ওখানেই মাটিতে পড়ে গেল। এমিলি নিজেকে অত্যন্ত বিবশ অনুভব করছিল এবং লাচারির মাঝে তার পুরো শরীর বালুর ওপর ছটফট করছিল। এখন সে এই প্রাণঘাতী বিপদ থেকে আর বেশি লড়তে চাইছিল না। সে মৃত্যুর সামনে পুরোপুরি হাঁটু টেকিয়ে দিয়েছিল এবং চুপচাপ নিজের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতে লাগলো। কিন্তু ঠিক এই নাজুক মোড়ে আচমকা তার আঙুলগুলো নিজের পাশের বালুতে কিছু অদ্ভুত অনুভব করলো। তার মনে হলো যে ওখানকার বালুর ওপর কোনো অদ্ভুত রকমের উথাল আছে। সে পুরোপুরি দ্বিধায় পড়ে গেল এবং সে ভারী মনে নিজের মাথা তুলে মনোযোগ দিয়ে দেখলো সামনে বালুর ওপর একটি পরিষ্কার দাগ টানা ছিল। এটি আর কিছু নয় বরং তার বয়ফ্রেন্ড জ্যাক যখন পানি খুঁজতে বেরিয়েছিল তখন রাস্তা মনে রাখার জন্য নিজের শুকনো ডাল দিয়ে যে নিশানা বানাতে বানাতে গিয়েছিল, এটি সেই একই রাস্তা ছিল। এই একমাত্র নিশানাটি দেখতেই এমিলির ভেঙে যাওয়া মনে আশার একটি জোরালো ফুলকি দোবারা জ্বলে উঠল। তার চোখে যে মৃত্যুর অন্ধকার ছেয়ে গিয়েছিল সেটি পলকের মধ্যে আলো এবং বাঁচার ইচ্ছেও ভরে গেল। মাটিতে তৈরি সেই পরিষ্কার নিশানার পিছু করতে করতে এমিলি নিজের বেজান শরীরকে টেনে হিঁচড়ে এক এক কদম সামনের দিকে বাড়াতে লাগলো। আকাশ থেকে সূর্য অনবরত আগুনের গোলা বর্ষণ করছিল এবং নিচের ধরিত্রী কোনো তাওয়ার মতো জ্বলছিল। এই অবস্থায় তার প্রতিটা কদম তোলা কোনো উঁচু পাহাড়কে নাড়ানোর মতো অত্যন্ত কঠিন কাজ প্রমাণিত হচ্ছিল। ক্ষুধা, তৃষ্ণা এবং বিষের খৌফনাক যন্ত্রণায় যখন সে আরও একবার হিম্মত হারিয়ে ওখানেই দম তোড়তেই চলেছিল যে তখনই আচমকা তার আবছা হতে থাকা চোখের সামনে কিছু দূরত্বে একটি ছায়ার মতো দেখা গেল। সেই ছায়াটিকে দেখতেই এমিলির বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো এবং মানো তার প্রাণ ওষ্ঠাগত হলো। সে নিজের ভেতরে বেঁচে থাকা শেষ নিঃশ্বাসের পুরো শক্তি ঢেলে দিল এবং পাগলের মতো সেই দিকে দৌড়ে পরীক্ষা করতে গেল। যেমনই সে কাছাকাছি পৌঁছালো সে দেখলো যে বালুর ওপর কোনো অন্য কেউ নয় বরং তার বয়ফ্রেন্ড জ্যাক বেহুশ হয়ে পড়েছিল। এটি সেই একই জ্যাক ছিল যে কিছু সময় আগে তার প্রাণ বাঁচানোর জন্য পানির খোঁজে নিজের জান বাজি লাগিয়ে বেরিয়েছিল। কিন্তু এই সময় জ্যাকের অবস্থা দেখে এমিলির কলিজা মুখে চলে এলো। তার পুরো মুখ একদম সাদা হয়ে গিয়েছিল, তার শ্বাস প্রশ্বাস খুবই ধীর এবং দুর্বল চলছিল এবং সে পুরোপুরি মৃত্যুর দ্বারে দাঁড়িয়েছিল। নিজের ভালোবাসাকে এভাবে মরতে দেখে এমিলির বুকে মানো কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করে দিল। সে কাঁদতে কাঁদতে ধীরে থেকে জ্যাকের শরীরের কাছে ঝুঁকে গেল যাতে এই তপ্ত জনমানবহীন জায়গায় সে নিজের বাহু দিয়ে তাকে কিছুটা স্বস্তি এবং নিজের ভালোবাসার ওম দিতে পারে। ঠিক সেই পলকে তার দৃষ্টি জ্যাকের বেজান হাতের ওপর পড়ল। বেহুশ অবস্থাতেও তার হাত বালুর ওপর অনবরত নড়ছিল এবং সে নিজের হাতে পানির একটি বোতলকে নিজের শেষ শক্তি দিয়ে কষে ধরে রেখেছিল। সেই বোতলের ভেতরে এখনো অর্ধেক বোতল পানি বেঁচেছিল। এটি সেই পানির মূল্যবান উপায় ছিল যা খোঁজার জন্য জ্যাক এই খৌফনাক মরুভূমিতে নিজের জানের বাজি লাগিয়ে দিয়েছিল এবং এত ভয়াবহ মার খেয়ে অবশেষে নিজের প্রেমিকার জন্য খুঁজে এনেছিল। এমিলি নিজে তৃষ্ণায় মরে যাওয়া মঞ্জুর করত, কিন্তু সে সেই পানির একটি ফোঁটাও পান করার বদলে সেটি জ্যাকে দিতে চাইছিল। ওদিকে জ্যাকের নিজের এই জেদ এবং নির্বুদ্ধিতার ওপর অনেক বেশি অনুশোচনা হচ্ছিল। সে নিজেকে ভীষণভাবে কোসছিল যে সে কতটা বড় মূর্খ এবং অজ্ঞ ছিল যে নিজের জানের থেকে প্রিয় প্রেমিকাকে এই শুকনো বন্ধা এবং খৌফনাক জনমানবহীন জায়গায় টেনে আনলো। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও সে চাইছিল যে যা হয়ে যাক না কেন তার এমিলি যেন
প্রতিটা অবস্থায় জীবিত থাকে। তার মুখ থেকে বের হওয়া সেই অত্যন্ত দুর্বল শব্দগুলো গভীর অনুশোচনা এবং এমিলিকে একা না ছাড়ার বিবশতায় ভরা ছিল। নিজের কথা শেষ করতেই আচমকা জ্যাকের শ্বাস নিতে ভারী কষ্ট হতে লাগলো। তার পুরো শরীর অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। জ্যাককে এভাবে ছটফট করতে দেখে এমিলি ভয়ের চোটে এবং নিজের জান বাঁচানোর সহজাত প্রবৃত্তির কারণে পাগলের মতো জোরে জোরে কাঁদতে এবং চিৎকার করতে লাগলো। কিন্তু আফসোস, এই সুনিবিড় ও বেরহম জনমানবহীন জায়গায় তার এই কষ্ট ভরা চিৎকার শোনার মতো দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। সে ব্যাস বিবশ এবং লাচার হয়ে দেখতেই রয়ে গেল যে কিভাবে তার সামনে তার বয়ফ্রেন্ডের শ্বাস চিরদিনের জন্য থমকে গেল এবং তার গরম শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। এই সময় চোখের জলে কাঁদা এবং চিৎকার করা ছাড়া সে কিছুও করতে পারত না। সে নিজের হাড়ের মজ্জা পর্যন্ত এবং নিজের রুহের গভীরতা পর্যন্ত এই ভয়াবহ বিবশতাকে অনুভব করছিল। সে আকাশের দিকে মুখ করে পাগলের মতো নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করলো, কিন্তু সেই বিশাল আকাশ থেকে তার নিজেরই ফাটা এবং ভারী আওয়াজ ছাড়া কোনো দ্বিতীয় জবাব ফিরিয়ে এলো না। এই নিষ্ঠুর এবং বিশাল প্রকৃতির সামনে মানুষের জীবন কতটা ছোট এবং নাজুক এটি তার আজ মনে হচ্ছিল। মানো ধুলোর কোনো এমন সামান্য কণা যা বাতাসের একটি ঝাপটায় কখনো নিভে এবং মিটে যেতে পারে। অনেক অনেক লম্বা সময় পার হয়ে যাওয়ার পর অবশেষে যখন সে কিছুটা শান্ত হলো, তখন সে পানির সেই অর্ধেক বোতলের দিকে দেখলো যাকে জ্যাক নিজের জীবনের বলিদান দিয়ে নিজের জানের বদলে হাসিল করেছিল। সে কাঁদতে কাঁদতে নিজের মনে একটি পাক্কা কসম খেলো যে সেই প্রাণঘাতী মরুভূমির জাল থেকে প্রতিটা অবস্থায় জীবিত বাইরে বের হবে এবং জ্যাকের সেই শেষ আশা ও ভালোবাসাকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখবে। সে ভারী মনে নিজের বয়ফ্রেন্ডের বেজান শরীরকে শেষ বিদায় জানালো। তারপর সে পানির সেই বোতল তুললো, সেটিকে কষে ধরলো এবং একাই এই ভয়াবহ রাস্তায় সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু প্রকৃতির এই নিষ্ঠুরতা এবং বেরহমি তার ভাবনা ও কল্পনার থেকে কোথাও অনেক বেশি দূরে ছিল। সে এখনো সেই জায়গা থেকে সামান্যই দূরে সামনে এগিয়েছিল যে আকাশ থেকে বর্ষণ হওয়া সেই ঝলসে দেওয়া কড়া রোদ তার শরীরকে খুব খারাপভাবে ঝলসে দিল এবং অবশেষে সে বেদম হয়ে ততবালুর ওপর নিচে পড়ে গেল। এই সময় পর্যন্ত তার শরীরের বেঁচে থাকা পুরো শক্তি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। অবস্থা এই কদর খারাপ হয়ে গিয়েছিল যে তার ভেতরে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ানোর মতো হিম্মত বেঁচে ছিল না। কিন্তু তার বুকে সুলগানো জীবিত থাকার সেই জবরদস্ত চাওয়া এবং জ্যাকের শেষ আশা তাকে ভেতর থেকে ছিটকে যেতে দেয়নি। সে বারবার নিজের সাথে ব্যাস এটাই বলছিল যে তাকে প্রতিটা অবস্থায় জীবিত থাকতে হবে। সে এভাবে এখানে হাঁটু টেকতে পারে না। সেজন্য এমিলি হার মানার বদলে নিজের হাত এবং হাঁটুর ওপর ভর দিয়ে সেই জ্বলন্ত বালুর ওপর রেনগা শুরু করে দিল। সেই জনমানবহীন জায়গায় সামনের দিকে এগিয়ে যাওয়া রাস্তার এক এক ইঞ্চির টুকরো তার জন্য মৃত্যুর সাজার মতো অত্যন্ত কঠিন লাগছিল। না জানি সে সেই তপ্ত মরুভূমিতে কতক্ষণ পর্যন্ত একইভাবে রেনগাতে থাকলো, কিন্তু অবশেষে তার নজরের সামনে সেই নামকরা পাকা রাস্তাটি দেখা দিয়ে গেল, যেখান থেকে তারা দুজনে এই জনমানবহীন জায়গার ভেতরে এসেছিল। সেই পলকে রাস্তাকে দেখে তার নিভে যাওয়া চোখে গভীর ধর্ষের একটি নতুন আলো চমকে উঠল। নিজের জিসমে বেঁচে থাকা শেষ শ্বাসের শক্তি সহ্য করে সে পুরো জান লাগিয়ে সেই রাস্তার দিকে দৌড়ালো। সে সেই সুনিবিড় রাস্তার কিনারে কিনারে অনেক লম্বা সময় পর্যন্ত পায়ে হেঁটে চলতে থাকলো। যখন সে নিজের বোতলে বেঁচে থাকা পানির শেষ কণাও নিজের তৃষ্ণা মেটানোর জন্য পান করে নিল, তখন অবশেষে তাকে রাস্তার কিনারে পার্ক করে রাখা নিজের সেই গাড়িটি দেখা দিয়ে গেল। এই মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সে সত্যি পুরোপুরি নিস্তেজ এবং পরাস্ত হয়ে গিয়েছিল। গাড়ির কাছে পৌঁছাতেই সে তখনই দরজা খুলল এবং ভেতরে সিটে বসে পড়ল। তার নিজের ভেতরের ঘবড়ানি এবং বেসামাল হৃদস্পন্দনকে শান্ত করতে অনেক লম্বা সময় লেগে গেল। যখন তার শ্বাস কিছুটা স্বাভাবিক হলো, তখন সে নিজের গাড়িকে স্টার্ট করে সেখান থেকে পালানোর জন্য তার চাবি খোঁজা শুরু করলো। কিন্তু সে পুরো গাড়ির কোনায় কোনায় খুঁজে মারলো, চাবি কোথাও মিলল না। চাবির জায়গায় তার নজর আচমকা গাড়ির ড্যাশবোর্ডে রাখা একটি লাল রঙের সুন্দর বক্সের ওপর পড়লো। এমিলি গভীর দ্বিধা, অবাক এবং কাঁপতে থাকা হাতে সেই লাল বক্সটিকে তুললো এবং সেটিকে ধীরে থেকে খুলে দিল। সেই লাল বক্সের ভেতরে সত্যি একটি অত্যন্ত সুন্দর হীরের আংটি রাখা ছিল। সেটি দেখতেই এমিলি পলকের মধ্যে সবকিছু বুঝতে পেরে গেল যে তার বয়ফ্রেন্ড জ্যাক এই পুরো ট্রিপের প্রস্তুতি কোনো উদ্দেশ্যে করে এনেছিল। সে জেনে গেল যে জ্যাক এই সফরের কোনো অত্যন্ত হাসিন এবং রোমান্টিক মুহূর্তে হাঁটুর ওপর ভর দিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে চেয়েছিল। সে একদম খামোশভাবে এবং নিজের চোখে জল নিয়ে সেই আংটিটি তুলল এবং সেটিকে নিজের অনামিকা আঙুলে পরে নিল। এরপরে সে নিজের গাড়ি থেকে নিচে নামলো এবং চুপচাপ সেই জ্বলন্ত বালুর ওপর শুয়ে গেল এবং নিজের মৃত্যুর আশার অপেক্ষা করতে লাগলো। এত সব ভয়াবহ পরীক্ষা, আপনজনকে হারানোর গভীর সদমা এবং এই প্রাণঘাতী সফরের পর এখন তার শরীরের পুরো এনার্জি এবং বাঁচার শেষ আশা পুরোপুরি থেকে শেষ হয়ে গিয়েছিল। সে হার মেনে নিয়েছিল। কিন্তু বলে না যে ভাগ্যের খেলাও নিরালা, সে সবসময় মানুষকে এমন সময় অবাক করে যার কেউ স্বপ্নেও আশা করেনি।
ঠিক সেই নাজুক মোড়ে যখন এমিলির চেতনা এবং তার হোশ পুরোপুরি থেকে গায়েব হওয়ার মতো ছিল, আচমকা একটি অত্যন্ত গরম ও মজবুত হাত এসে তার বেজান হতে থাকা শরীরকে ওপরের দিকে তুলল। সে কোনো অন্য কেউ নয়, বরং সেই ভয়াবহ মরুভূমি এলাকায় টহল দেওয়া একটি পেট্রোলম্যান নিরাপত্তা বাহিনীর জওয়ান ছিল, যে একদম সঠিক সময় ওখানে পৌঁছে তাকে খুঁজে বের করেছিল। অবশেষে এমিলি অনেক ভাগ্যশালী রইল যে তার প্রাণ বেঁচে গেল এবং সেই মৃত্যুর জাল থেকে জীবিত বাইরে বের হতে সফল রইল। আর ওদিকে সেই খৌফনাক ও শান্ত জনমানবহীন জায়গায় বয়ে চলা গরম বাতাস হয়তো আজও নিজের সনসনানির সাথে কোনো আগামী মুসাফিরের অপেক্ষা করছে।